ডিস্টার্ব করলে বাড়াবাড়ি হবে। সামিয়া যেন এইবার নিঃশ্বাস নিতেও ভুলে গেল। জিহানের গরম নিঃশ্বাস তার মুখে পড়ল, হালকা কাঁপন দিয়ে উঠছে সারা দেহ। জিহান হুট করে সামিয়ার গলায় মুখ গুজল। সামিয়ার দম বন্ধ হয়ে আসছে। জিহান বলে উঠল, তো ম্যাডাম, আমাদের পার্সোনাল কথা আর কাকে কাকে বলেছেন? মানে? জিহান মাথা ওঠালো, সামিয়ার মুখের কাছে নিজের মুখ আনলো, স্লো ভয়েসে বলল, আমি আমার বউয়ের সাথে বেইমানি করতে চাই না ম্যাডাম। তৈরি হন আমার হাস্যকর ভালোবাসা সইতে। বলেই জিহান সামিয়ার ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। সামিয়া স্তব্ধ হয়ে গেল। পরক্ষণেই জিহানের উন্মাদনা দেখে সে নিজেও রেসপন্স করলো। জিহান সামিয়ার গলায় মুখ ডুবালো, ছোট ছোট চুমু আর কামড়ে ভাসিয়ে দিল। কানে লতিতে চুমু খেলো। সামিয়ার কেঁপে উঠল। জিহান সামিয়ার কানের কাছে মুখ নিয়ে গিয়ে নিঃশব্দ কণ্ঠে বলে উঠল, ভালোবাসি ম্যাডাম, আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমার সর্বসুখ। আপনাকে পেয়ে আমি সুখী পুরুষ। আগলে নিলাম আপনাকে আমার ভালোবাসার সাগরে। সামিয়ার চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল। এটা কোনো দুঃখের কান্না নয়, সুখের কান্না। এদিকে রাত আরো গভীর হতে লাগলো। অন্ধকার রুমের ভেতরে দুই কপোতের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে লাগলো। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। ব্যস্ততার শহর আজ কুয়াশায় ঘিরে আছে। পাখিরা ভোর হতেই কিচিরমিচির ডাক দেওয়া শুরু করে দিয়েছে। কিছু কিছু মানুষ এত ভোরে কুয়াশার মধ্যে নিজেদের কর্মস্থলে পৌঁছে যাচ্ছে। সময়টা সকাল 7:04। চৌধুরী ম্যানশন সেজে উঠেছে যেন বিয়ের আমেজে। রান্নার কাজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আত্মীয় স্বজনেরাও দুই একজন আশা ধরেছে। ডেকোরেশনের কাজ সম্পূর্ণ শেষ। জোহরের নামাজ শেষে এঙ্গেজমেন্ট হবে। বাড়ির সবাই উঠে পড়েছে। গিন্নিরা সকালের নাস্তা তৈরি করেছে। সিমিরা একসাথে বসে রুমে আড্ডা দিচ্ছে। নিশান আর জিহান অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। পিহু মিহু তাজ নিজেদের রুমে, আর বাড়ির কর্তারা রান্নার দিক সহ স্টেজ দেখছে কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যারা মুড অফ করে বসে আছে, যা দেখে সেমি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ননদিনী, তুমি অমন করে বসে আছো কেন? আমার মতো এতিম দুনিয়াতে একটাও নেই। যারার কথা শুনে রাত্রিও সিমির ভ্রুজোড়া কুঁচকে গেল। রাত্রি বলে উঠল, এত বড় পরিবার, বাবা মা ভাই বোন থাকা সত্ত্বেও তুই নিজে কেমন এতিম মনে করিস যারা? সব আছে, তবে জামাই ছাড়া আমি এতিম। এতদিন সিমি আর সামু ম্যারিড ছিল, ওদের জামাই ছিল, তুই আমার দলে ছিলিস। আর এখন তোরও জামাই আছে। পোড়া কপাল আমার, জামাইটা যে কই লুকাই আছে। যারার কথা শুনে ওরা দুইজনে মুচকি মুচকি হাসলো। সিমি জারাকে জড়িয়ে ধরে বলল, ও লে 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 লে, আমার সোনাটা কত দুঃখ দেখো। রাত আমার সোনার জন্য কোনো ছেলে খুঁজে দে তো। আমি বলেছি তো, আমার দেবর খুব ভালো, মানে জাউরা নাম্বার 1। যেহেতু আমাদের জাউরা পাখি, দুজনকে মানাবে হ্যাব্বি। আয়নের কথা শুনতেই যারা ছ্যাদ করে উঠে বলল, অসম্ভব, ওর মতো ভীতু কারোর সাথে আমি প্রেম করব না। আয়ান ভাইয়া ভীতু, তুই কিভাবে জানলি? ওই এমনি জানালাম আর কি। এমনি জানালাম মানে? সিমি আর রাত্রির প্রশ্নের কি উত্তর দেবে যারা বুঝে উঠতে পারলো না, তাই কথা ঘুরিয়ে বলল, সামু কই, ওকে তো দেখছি না। সামুর কথা মাথায় আসতেই সিমি বলে উঠল, আসলে ও সবার আগে উঠে বসে থাকে, আর আজকে ওর কোনো খোঁজই নেই। চল তো গিয়ে দেখে আসি। এই বলে তিনজন রুম থেকে বেরিয়ে জিহানের রুমের সামনে দাঁড়ালো। জিহান বাড়িতে নেই এটা জানে, তাই তারা দরজা নক না করে ভিতরে ঢুকে গেল। সামিয়া বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। হুট করে দরজা খোলায় আওয়াজ হতেই সামিয়া সেই দিকে তাকিয়ে দেখে 3 বাদর এসেছে। সিমিরা বেডে গিয়ে বসলো। যারা প্রশ্ন করলো, কি রে, আজ কি উঠতে ইচ্ছে করছে না তোর? সকাল হয়েছে জানি না, তাই উঠিনি। এদিকে সিমি সামিয়াকে দেখে মুচকি মুচকি হাসছে, যেটা রাত্রির চোখে পড়ল। তাই সে বলে উঠল, কি রে সিমি, তুই হাসছিস কেন? যারা ও সামিয়া দুইজনেই তাকালো সিমির দিকে। সিমি নিজের হাসি কন্ট্রোল করে সামিয়ার দিকে সরে গেল। ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ফার্স্ট নাইট কি হয়ে গেছে ম্যাম? সিমির প্রশ্ন শুনে সামিয়া লজ্জায় পড়ল। সে বালিশ নিয়ে সিমির মাথায় মেরে বলল, বেয়াদব মেয়ে, সর এই জায়গা থেকে। ছি, কি কথা মাইরি তোর, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সামিয়ার এমন রিয়াকশন দেখে যারা ভ্রুকুচকে পড়ল, কি রে সিমি, তোকে কি বললো আর কেন এমন রিয়েকশন করলি? বাল বলেছে বাল, আর শুনবি? ছি সামু, তোর মুখের ভাষা দিন দিন জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছে।
গেলে যাক, এখন দূর হ তোরা আমার রুম থেকে। ক্রেডিট দিতে পারতিস আমাকে একটু এইভাবে না তাড়িয়ে। আফটার অল সব কিছু তো আমার জন্যেই হলো। চল বাইরে চল। বলে তিনজনে রুম থেকে বেরিয়ে গেল। এইদিকে সামিয়া লজ্জায় পারছে না মাটির নিচে ঢুকে যেতে। ইস, কি লজ্জা। আত্মীয় স্বজন কম বেশি সবাই এসে পড়েছে চৌধুরী ম্যানশনে। সকালের নাস্তা শেষ করে আবারও সবাই কাজে লেগে পড়েছে। সদর দরজা হয়ে মাত্র চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো সেলিনা চৌধুরীর চাচাতো বোন শার্লিন আলম, সাথে তার স্বামী মিজান আলম। শার্লিন এসে নিজের চাচাতো বোনকে জড়িয়ে ধরলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। সিমিরা ড্রয়িং রুমে সোফায় বসেছিল, সব কিছুই দেখেছে। শার্লিন সেলিনার মুখ সহ হাত পোড়া দেখে অবাক হয়ে বলল, কি রে সেলিনা, তোর এই অবস্থা কেন? হাত মুখ কিভাবে পুড়লো? ইস! একটা দুর্ঘটনা ঘটেছিল, তেমন কোনো সমস্যা না, এখন ঠিকই আছে। আচ্ছা, তবে আমার মিষ্টি কই? ওকে দেখছি না তো। কতদিন ওর সাথে কথা না, শুধু তুই বলিস ভালো আছে। কিসের এত রাগ ওর জানি? কোথায় সে? বলে আশেপাশে তাকাতে লাগলো। তার দৃষ্টি ভিড়ল ড্রয়িং রুমে। সে সেখানে গেল, যারার কাছে গিয়ে বলল, সেলিনা, এইটা তোর মেয়ে যারা, তাই না? সেলিনা মাথা নাড়ল। তার টেনশন হচ্ছে এখন কি হবে। সে মিষ্টির বাবা মাকে বলে এসেছে সে ভালো আছে, তাদের সাথে কথা বলবে না। কি নিয়ে রাগ করেছে? এখন হুট করে মিষ্টিকে কিভাবে আনবে? সে তো বেঁচে নেই, মরে গেছে, কিভাবে বলবে এইসব? এদিকে শার্লিন যারার মুখের দুই পাশে হাত দিয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর দেখতে হয়েছে। যারা মাথা নাড়ল। যারার পাশে রাত্রি ছিল। শার্লিন বলে উঠল, এইটা কি মেহেরিমা আফার মাইয়া? রাত্রি নিজেই মাথা নাড়ল। শার্লিন আগের মতোই প্রশংসা করলো। আরেক সোফায় থাকা সিমিকে দেখলো শার্লিন। সিমি ভ্রুকুচকে তাকিয়ে আছে। শার্লিন বলল, তুমি সালাউদ্দিনের ছোট মাইয়া, তাই তো? সাথে এই বাড়ির বড় ছেলে তানভীর চৌধুরী নিশানের লিগ্যালি ওয়াইফ। নিশানের বউ কথাটা শার্লিনের কানে যেতেই তার চোখ ক্রুদ্ধ হলো। তার মেয়ে বলেছিল নিশান বিয়ে করেছে, ফোন দিয়ে অনেক কান্নাও করেছিল। তার মেয়েকে তিলে তিলে মেরেছে, তাহলে এই মেয়ে? শার্লিন রাগান্বিত কণ্ঠে বলল, তুই তাহলে নিশানের বউ? আমার মাইয়াটারে তিলে তিলে মারছিস তুই? ছেঁচড়া বিয়াদব মেয়ে একটা! লজ্জা করে না চাচাতো ভাইয়ের লগে বিয়া করছিস? আসলে হয়েছে কি আন্টি, আমার মধ্যে লজ্জার অ্যাপসটা ডাউনলোড করতে ভুলে গিয়েছি। কি করা যায় বলুন তো? বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করিস? তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। সাহস থাকলে ছিঁড়ে দেখেন, প্রস্তুত আমি। শার্লিন হুট করেই সিমির বাম গালে কষে একটা থাপ্পড় মারল। সিমি বুঝতে পারেনি এমন পরিস্থিতি হবে। যারা সামিয়া রাত্রি এসে সিমিকে ধরলো। সিমির চোখের কোনায় পানি জমল। সেলিনা এসে শার্লিনকে ধরে বলল, কি করছিস তুই? সিমিকে কেন মারলি? মারলাম কেন? ও আমার মেয়ের জীবন নষ্ট করেছে। আজ নিশানের বউ হওয়ার কথা ছিল আমার মেয়ের, আর হয়েছে ওই ছোট লোক। আমার ঘৃণা লাগছে এই মেয়েকে দেখে। থু! চুপ কর শার্লিন, সিমি প্রেগনেন্ট। পেট তৈরি করাও শেষ? ছি ছি, ঘৃণা লাগছে না? সরি, ছি ছি, ঘৃণা লাগছে আমার। ওয়াক থু! চাচাতো ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা বিয়া, ছি ছি! একই দিন দেখতে হচ্ছে এই হারামজাদা আমার মেয়েটার জীবন নষ্ট করেছে। ওকে আমি কখনো ক্ষমা করব না। ক্যারেক্টারলেস মেয়ে একটা। এত বাজে বাজে কথা শুনে সিমির চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সামিয়া সহ্য করতে না পেরে বলল, ক্যারেক্টারলেস আমাদের সিমিরা, আপনার মেয়ে মিষ্টি ছিল। এই মায়াটারে না সালাউদ্দিন রাস্তা থেকে তুলে আনছিল? দেখছিস সেলিনা, রাস্তা থেকে তুলে আনা চাকরানি এখন রাজরানী হতে চাচ্ছে। শার্লিনের কথা শেষ হতেই ভেসে এলো এক রমণীর তেজি কণ্ঠ। চাকরানীকে রানীর মতো রাখা হয়েছে বলেই সে আজ রাজরানী। রাস্তা থেকে কুড়িয়ে আনলেও সে এই বাড়ির সম্মান। আপনার তো না, তবে এত ফেটে পড়ছেন কেন আন্টি? সবাই তাকালো সদর দরজার দিকে। দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কালো রঙের পাকিস্তানি লং থ্রি পিস পরে, চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো, গায়ের রং ধবধবে সাদা। মেয়েটা এগিয়ে আসলো। শার্লিন ভ্রুকুচকে বলল, তুমি কে মাইয়া? আমি যেই হই না কেন, অন্তত অন্যের বাড়ি এসে কুতলামি কাজটা তো করছি না। সিমরান, তুই জানো তোকে এভাবে দেখবো আমি কল্পনাও করিনি। সিমরান হাসলো।
সে এগিয়ে এসে সিমির পাশে দাঁড়ালো। সিমিকে নিজের দিকে ফিরিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আরে বোন, এসব ছোট লোকদের কথা শুনে কেউ কান্না করে নাকি? এই মাইয়া, এই তুই আমার ছোট লোক খাস? ইয়েস মাই ডিয়ার ছোট লোক আন্টি। শার্লিন আর কিছু বলতে গেলেই সেলিনা ওর হাত টেনে ধরে চুপ করতে বলল। এইদিকে রাত্রি ধীর কণ্ঠে বলল, সিমি কান্না করছে এইভাবে বাইরের কারোর হাতে থাপ্পড় খাওয়ার জন্য। সিমিকে থাপ্পড় মারছে? রাত্রি মাথা নাড়ল। সিমির মুখ উঁচু করে নিচের দিকে ঘুরিয়ে বলল, ওই তোকে মারল, তুই সহ্য করলি কেন ভাই? ওই ক্যাডা তোকে মারার? তুই আজ পর্যন্ত তোর বাপ মায়ের হাতেও মার খাসনি, সেখানে এই মহিলা কে? আসলে কে এই মহিলা? কেন খাবো আমি তার হাতে থাপ্পড়? ইয়েস মাই ডিয়ার, এখন তো প্রতিশোধ নিতে হবে। পরপর 2টা থাপ্পড় মারতে হবে ওই মহিলার গালে। গুরুজন বলে ছাড় দেওয়া যাবে না। মুখের ভাষা যার খারাপ তাকে সব জায়গায় মার খেতে হবে। সিমরানের কথায় যুক্তি আছে, এই জন্য সিমি বলে উঠল, ঠিক, ও আমাকে মারলো আর আমি জবাব না দিয়ে কান্না করলাম? ছি। সিমরান সরে দাঁড়ালো। সিমি এগিয়ে এলো শার্লিনের কাছে। শার্লিন গলা বাজিয়ে বলল, তুই আমাকে মারতে আসছিস? কত বড় সাহস তোর! সিমি কোনো কিছু তোয়াক্কা না করে ঠাস করে তার গালে থাপ্পড় মারল। শার্লিন গালে হাত দিয়ে অবাক নয়নে সিমির দিকে তাকিয়ে রইল। এদিকে রাত্রিরা সবাই দাঁড়িয়ে হাসছে। সেলিনা কিছু বলবে এর মধ্যেই সিমি আরও এক গালে থাপ্পড় মেরে বলল, সরি ডিয়ার ছোট লোক আন্টি, আপনি আসতে পারেন এখন। আর যেতে না চাইলে থেকে যান, ফকিরদের সাথে বসিয়ে খাইয়ে পাঠিয়ে দেব। শার্লিন সিমির দিকে রাগী দৃষ্টি নিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। তার সাথে সেলিনাও গেল। এদিকে ওরা যেতেই 5 জন খিলখিল করে হেসে উঠল। এর মধ্যেই সিমি ভ্রুকুচকে রাত্রিকে বলল, রাতে এই মেয়েটাকে? নিজের ইন্ট্রোডাকশন নিজেই দিচ্ছি। আমি সিমরান আহমেদ। এই দুনিয়াতে বাবা মা ভাই বোন 3 কুলের কেউ নেই। আমি ইতালিতে থাকি। সেখানে এক দাদু আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। এই রাত্রি হলো আমার বেস্ট ফ্রেন্ড। তবে দুঃখের বিষয় ওর এনগেজমেন্ট, অথচ আমিই জানি না। সরি জানু, তোর ফোনের নেট অফ। অনেক ট্রাই করেছি, পারিনি। হয়েছে হয়েছে, নাটক অফ। হাই, আমি সিমি। আমি জানি, আর তাদের সবাইকেই চিনি। আর আমাকে তুমি না, আপনিও না, অনলি তুই ডাকতে হবে। এরে সবাই মুরগির রান বলে ডাক দিস। সিমরান রাত্রির পিঠে জোরে একটা কিল মেরে বলল, বেয়াদব মাইয়া। আমি আজকে সবার আলোচনার বিষয়, আর তুই আমার পিঠ ভেঙে দিলি। বেশ করেছি। এত আলোচনার বিষয় নিচে মানাই না, উপরে যাবো। তোরাও এমন করিস? হ্যাঁ বেবি, মাইন্ড করো না, উপরে যাও। রাত্রি কিছু না বলে উপরে রুমে গেল। সবাই সোফায় বসলো। সিমরানের সাথে আরও ভালোভাবে পরিচয় হতে লাগলো। তাদের কথার মধ্যেই নিশান দ্রুততার সঙ্গে ড্রয়িং রুমে এসে সিমিকে তুলে দাঁড় করিয়ে সিমির গাল দেখতে দেখতেই বিচলিত কণ্ঠে বলে উঠল, কোথায় ব্যথা লাগছে তোর? কোথাও লাগেনি। নিশান সিমির হাত ধরলো। সিমিকে টানতে টানতে বাড়ি থেকে বাইরে নিয়ে গেল। সিমিকে এইভাবে নিয়ে যাওয়ার পানে ওরা 3 জন হাঁ হয়ে তাকিয়ে আছে। সিমরান বলে উঠল, নিশান ভাইয়াকে এভাবে বিচলিত হতে আমি প্রথম দেখলাম। আমরা একদিন ছাড়া ছাড়া দেখি। হাই আল্লাহ, কত ভালোবাসা এদের মধ্যে। আমি জেলাস বই না। আর আমি উগান্ডার বাসিন্দা। মানে আমার একটা জামাই নেই, আর না আছে কোনো প্রেমিক যে এভাবে ভালোবাসা দিবে। জামা লাগবে? জামাইয়ের অভাবে 3 দিন শুকিয়ে যাচ্ছি। আহারে, আচ্ছা কষ্ট পেও না, আমি রাস্তা থেকে ধরে এনে দিব। কি? একটা প্রেমিক। নিশান সিমিকে টানতে টানতে গার্ডেনে আনলো, যেখানে মিষ্টির বাবা মা বসেছিল। নিশান তাদের সামনে গিয়ে চিৎকার করে বলল, আমার ওয়াইফকে মারার সাহস আপনাকে কে দিয়েছে? বাদ দেন এইসব, আমিও মেরেছি 2টা চর। বেশি বকলে আমি ওই 2টো থাপ্পড় তোকে রিটার্ন করব। সিমি চুপ হয়ে গেল। শার্লিন বলে উঠল, বাবা, আমি ওকে ইচ্ছা করে মারিনি, আমার রাগ হয়ে গিয়েছিল। ওর জন্য আমার মেয়ের জীবন নষ্ট হলো। নিশান শার্লিনের একটু কাছে এগিয়ে আসলো। রাতে দাঁত চেপে বলল, যে মেয়ে মরে যায় তার জীবন নষ্ট করার কোনো কারণ থাকে না। লাস্ট ওয়ার্নিং, আমার ইস্যুকে আজ মেরেছিস, খারাপ কথা বলেছিস, মেনে নিলাম। দ্বিতীয়বার এমন ভুল করলে জানে মেরে ফেলে দাফন দেব। মাইন্ডেড।
বলে নিশান সিমির হাত ধরে টেনে আবারও চৌধুরী বাড়ির ভিতরে প্রবেশ করলো। এদিকে মিষ্টির মৃত্যুর খবর শুনে শার্লিনের মাথা চক্কর দিয়ে উঠল। পাশে থাকা সেলিনা তাকে ধরলো। শার্লিন বলে উঠল, সেলিনা, তোর ছেলে এটা কি বললো? আমার মিষ্টি মারা গেছে মানে? এইসব কি? তুই তো আমাকে সবসময় বলতিস যে মিষ্টি খুব ভালো আছে, সবার সাথে মিশে গেছে, নিশানকেও আস্তে আস্তে ভুলে যাচ্ছে। আমি যখন বলতাম আমার মিষ্টিকে ফোন দে, আমি কথা বলবো, তুই বলতিস ও কথা বলতে চায় না, ভালো আছে থাক। আর এখন এটা কি শুনছি আমি? সেলিনা, কি শুনলাম আমি? সেলিনার চোখ ঝাপসা হয়ে আসছে। এখনও চোখের সামনে ভেসে ওঠে মিষ্টিকে যেভাবে ফিজিক্যালি সংস্পর্শ করে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছিল। শার্লিন যে কয়বার তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে, সেলিনা সবসময় সত্যিটা চেপে গিয়েছে, কিন্তু এখন তো সে সত্যির মুখেই দাঁড়িয়ে আছে। কিভাবে মোকাবেলা করবে এই সত্যিকে? সেলিনাকে চুপ থাকতে দেখে শার্লিন সেলিনার বাহু ঝাঁকিয়ে বলল, কথা বলছিস না কেন? আমার মেয়ে কিভাবে মরলো? আমার মিষ্টি কোথায়? সে মরে গেছে। কবে হলো এসব? আমি কিছু জিজ্ঞাসা করছি সেলিনা, উত্তর দে। বলে শার্লিন ফুপিয়ে উঠল। তার স্বামী মিজান তাকে সান্ত্বনার বাণী দিল। নিজেরও কষ্ট হচ্ছে, এখানে এসে মেয়ের মৃত্যুর খবর শুনবে এটা তারা কখনো কল্পনা করেনি। সেলিনার চোখ থেকেও পানি টুপটুপ করে পড়ছে। দীর্ঘ নীরবতার পরে সেলিনা মুখ খুলল। ডার্লিং, একটা প্রবাদ বাক্য শুনেছিস? এক পৌষে কখনো পিঠ যায় না, ঘুরে ফিরে আবারও সেই পৌষ মাস আসে। তুই কি বলতে চাচ্ছিস এখন? তোরা চলে যা, সঠিক সময়ে সঠিক খবর পেয়ে যাবি। আমি ফোনে কন্ট্যাক্ট করব। হয়তো অসম্ভব কিছু করার পর আমার বুকে ছুরির আঘাত পড়তে পারে, তবে মূল্য দিয়েই আঘাত আনবো। তোরা চলে যা। সেলিনার কথার মানে তারা দুজনের মধ্যে কেউই বুঝলো না। শার্লিন বলে উঠল, তুই কি বলতে চাচ্ছিস একটু খুলে বলবি? সব কিছু খুলে বলতে নেই, কিছু কথা মনে গোপনে রাখতে হয়। তোরা বাড়ি ফিরে যা, আমি আছি। নিজের জীবনের বিনিময়ে যোগ্য মূল্য হাতে নেব। এখন যা। সেলিনার কথা শুনে তারা দুইজনই চলে গেল। সেলিনা চৌধুরী ম্যানশনের দিকে তাকালো। তার দৃষ্টি যেন কত কথাই বলে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লো, অতঃপর বলে উঠল, সময়ের অপেক্ষাতে দিন গুনছি আমি। হাতে এখনো 2টা মাস আছে। তোর জন্য আমি নিজের জীবন কুরবান করে দেব। বলে আর দাঁড়ানো না, বাড়ির ভিতরে ঢুকলো। আপাতত কেউ জানে না বিষয়টা। সেলিনাও চেপে গেছে। কাউকে বুঝতে না দিয়ে কাজে মনোযোগ হলো। নিশান সিমিকে টানতে টানতে রুমে নিয়ে আসলো। দরজা লক করে সিমিকে বেডে বসালো। হাঁটু মুড়ে বসলো ফ্লোরে। সিমির গালে ভালোভাবে দেখতে লাগলো। নিশান বাড়ির প্রত্যেকটা কোণায় হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে সিমির প্রতি নজর রাখার জন্য। সে অফিসে ছিল, ল্যাপটপে ড্রয়িং রুমে সিন চলছিল। যখন দেখে শার্লিন সিমিকে থাপ্পড় মারছে, তখনই নিশানের মাথা একদম আগুন ধরে যায়। রাগে দাঁত কিরমির করতে থাকে। যত দ্রুত সম্ভব বাইক চালিয়ে সিমির কাছে চলে এসেছে সিমি ঠিক আছে কিনা সেটা দেখতে। সিমি নিশানের এমন কাজ দেখে মিনমিনি স্বরে বলল, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। নিশান কিছু না বলে উঠে দাঁড়ালো। আলমারি থেকে সিমির জন্য একটা ঢিলে গাউন বাহির করে দিল। সেটা সিমির হাতে দিয়ে বলল, ওয়াশরুম থেকে একেবারে ফ্রেশ হয়ে আয়। সিমি কিছু বলল না। গাউনটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সময় নিয়ে শাওয়ার শেষ করে জামা পরে 15 মিনিট পরে বেরিয়ে আসলো। সিমি বেরিয়ে আসতেই নিশান ওয়াশরুমে ঢুকে গেল। সিমি ধীরে ধীরে ড্রেসিং টেবিলের সামনে বসলো। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। পাঁচ ক্লিপ দিয়ে চুলগুলো আটকিয়ে হাতে পায়ে লোশন দিল আর ঠোঁটে লিপ বাম। আলমারি থেকে ওড়না বাহির করে চুল সহ বুক ঢেকে নিল। এর মধ্যেই নিশান বেরিয়ে আসলো, শুধু কোমরে একখানা টাওয়াল জড়িয়ে। সিমি আর চোখে নিশানের দিকে তাকালো। দ্রুত নিজের দৃষ্টি নত করলো। নিশান আলমারি থেকে একটা কালো প্যান্ট আর সাদা শার্ট বাহির করে পরিধান করলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট আপ করলো। সব কিছু শেষে নিজের ফোনটা হাতে নিয়ে সিমির হাত চেপে ধরে রুম থেকে বেরিয়ে গেল। সিমি প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি? তোকে প্রশ্ন করার রাইট আমি দিইনি। সিমি মুখটা অন্ধকার করে রইল। মাঝে মাঝে এই বিদেশি কুত্তা যে কীভাবে রং পাল্টায় আল্লাহ জানে। গিরিরাও এই বিদেশি কুত্তাকে দেখলে লজ্জা পাবে। ছি। নিশান সিমিকে নিয়ে বাড়ির বাইরে বেরোতেই তাজউদ্দিন ভ্রুকুচকে বলল, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? একটু পরে এঙ্গেজমেন্ট, তুমি কি থাকবে না নাকি? আমরা না থাকলে আর এঙ্গেজমেন্ট থেমে থাকবে না। এসব প্যারানোর সময় আমার নেই। বউকে নিয়ে প্রাইভেসি চাই, তাই চলে যাচ্ছে। আল্লাহ হাফিজ। তাজউদ্দিন মনে মনে রাগান্বিত হলো। ঠোঁটকাটা ছেলে জন্ম নিয়েছে সে। ছি, কি ভাষা! সিমি নিজেও লজ্জায় মাথা নিচু করে নিল।
নিশান সিমির হাত টেনে নিজের গাড়িতে বসালো, নিজেও উঠে বসলো। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাতে লাগলো। সিমি আপাতত চুপ আছে। নিশানের গম্ভীর মুখ থেকে বোঝা যাচ্ছে না আসলে হয়েছেটা কি। নীরবতার মধ্যেই নিশান গম্ভীর কণ্ঠে বলে উঠল, খেয়েছিস তুই? এখনো সময় হয়নি। নিশান আর কিছু বলল না, তবে সিমির মাথায় হুট করে একটা প্রশ্ন ঘুরতে লাগলো। এই বিদেশি কুত্তা তাকে কবে থেকে চায়? এই প্রশ্নটা প্রায় তার মাথায় ঘুরে, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। আজ কেন জানি না জানতে ইচ্ছে করছে তার। তাই জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? বল। আমাকে কবে থেকে চান আপনি? নিশান হুট করেই গাড়ি ব্রেক করলো। সিমি ভয় পেল কোনো খারাপ কিছু বলে ফেললো নাকি সে। ভয়ে ভয়ে নিশানের দিকে তাকালো। নিশান চুপ করে মাথা নিচু করে আছে। আচমকা সিমির কোমরের কাছে হাত দিয়ে নিজের কোলে বসালো। সিমি কেঁপে উঠল। নিশান সিমির কানের কাছে মুখ নিয়ে কে ফিসফিস করে বলে উঠল, তোকে আপন করে পাওয়ার তীব্রতা আমাকে গ্রাস করেছে অনেক বছর আগে। তীব্র নেশাক্তময় ভালোবাসার দহনে না পড়ে তোকে নিজের আসক্তি তৈরি করছে, শুধু নিজের মালিকানা আটকে রাখবো বলে। নিশানের গরম নিঃশ্বাসে সিমির সর্বাঙ্গ কেঁপে উঠেছে, তবুও বলল, অনেক বছর আগে বলতে কত বছর? নিশান সিমির ঘাড়ে জোরে একটা কামড় দিল। সিমি নিশানের জামা খামচে ধরল, দাঁতে দাঁত চেপে সহ্য করলো। নিশান সেই কামড়ানো জায়গাতে গভীর চুমু এঁকে দিল। এরপর সিমির মাথাটা সুন্দর করে নিজের বুকের উপরে চেপে ধরে গাড়ি চালাতে চালাতে বলল, কিছু কথা তোর না জানা উচিত। সিমি কিছু বলল না, চুপ রইল। সে অনুভব করছে নিশানের হার্টবিট অতি দ্রুত বিট করছে। কেন এমন হচ্ছে? তার কি কোনো কিছুতে ভয় কাজ করছে? কিন্তু কিসের ভয়? সিমি আর ভাবতে পারছে না। ওইভাবেই পড়ে রইল নিশানের বুকে। দীর্ঘ 3 ঘন্টা ড্রাইভ পরে নিশানের গাড়ি থামলো শহর থেকে কিছুটা দূরে একটা নিরিবিলি রিসোর্টের সামনে। সিমি নিশানের বুকেই ঘুমিয়ে আছে। নিশান গাড়ি পার্ক করলো। সিমির মুখটা নিজের মুখের সামনে আনলো। মুখে আসা ছোট ছোট চুলগুলো আলগোছে সরিয়ে দিল। কপালে গভীর চুমু দিল। আবারও বুকে সিমির মাথাটা শক্ত করে চেপে ধরে বলল, আমি তোর প্রতি অনেক দুর্বল চাম্পাচ্ছা। আজ তোকে যখন চর মারছিল তখন মনে হচ্ছিল চরটা যেন আমাকে মারা হয়েছে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তোকে আমি কখনো হারাতে চাই না নিজের জীবন থেকে, আর না হারাতে চাই আমার প্রিন্সেসকে। তোরা দুইজন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বলে নিশান গাড়ি থেকে নামলো। সিমিকে পাজাকোলা করে রিসোর্টের ভিতরে ঢুকলো। লিফটে ঢুকে বাটন চাপলো 5 তলায়। সেখানে রুম নেওয়া আছে নিশানের। লিফট 5 তলায় আসতেই নিশান বেরিয়ে আসলো। একটা হেল্পারকে দিয়ে রুমের দরজা খুলে নিল। নিশান সিমিকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো। দরজা লাগিয়ে দিল। সোজা বেডরুমে চলে গেল। সিমিকে বেডে শুইয়ে দিয়ে খাবারের জন্য কল করে দিল। নিশান দরজা লক করলো, লাইট অফ করে সিমির কাছে গেল। গায়ে থাকা শার্ট খুলে ফেলে দিল। সিমির পাশে শুয়ে সিমিকে নিজের বুকের মাঝে টেনে নিল। সিমি বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। নিশান ধীরে ধীরে সিমির গলার কাছে মুখ আনলো। সেখানে কামড় দিল, ঘাড়ে কামড় দিল। সিমি ঘুমের ঘুরে উফ শব্দ উচ্চারণ করলো। নিশান এক পর্যায়ে সিমির কোমল ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। গভীর চুম্বনে লিপ্ত হলো। সিমির ঘুমের ঘরেই যেন মনে হচ্ছে তার দম আটকে আসছে। শ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। গা ঘেমে যাচ্ছে, দম একদম বন্ধ হয়ে আসছে। হুট করেই চোখ জোড়া খুলে গেল। নিশানকে দেখে তাকে ঠেলে দূরে সরিয়ে উঠে বসলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিশান উঠে বসলো, গম্ভীর কণ্ঠে বলল, খাবার আসছে, খাবি চল। সিমি বাঁকা চোখে নিশানের দিকে তাকালো। খাবারের কথা বলছে? এতক্ষণ কি করছিল? ডাকছিল তাকে? এটা কেমন ডাকার নিয়ম? ভালোভাবে ডাকলে কি সে উঠতো না? আর একটু হলেই তো মরেই যেত, তখন কি হতো? সিমির ভাবনার মধ্যে নিশান আবারও বলে উঠল, কানে কথা যাচ্ছে না? তোকে উঠে আসতে বলেছে। সিমি আর কিছু না ভেবে উঠে পড়ল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে গেল। নিশান নিজের শার্ট পরিধান করে রুমের লাইট অন করে দরজা খুলে খাবার রিসিভ করলো। টেবিলে খাবারগুলো রাখলো। সিমি ফ্রেশ হয়ে সোফায় বসলো। নিশানও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে খেতে আসলো। নিজ হাতে সিমিকে খাইয়ে দিল, নিজেও খেলো। খাওয়া শেষ হতেই সিমি রুমের বারান্দায় গেল। সেখানে যেতেই সিমির চোখ আটকে গেল প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে। নিশানও আসলো পেছন থেকে, সিমিকে জড়িয়ে ধরলো। সিমি প্রশ্ন করলো, আমরা কোথায় আছি এটা? ইস, কত সুন্দর জায়গাটা। আপাতত তোকে নিয়ে নিরুদ্দেশ হয়েছে। সিমি নিশানের কথার অর্থ বুঝল না, আর প্রশ্নও করল না। প্রকৃতির সৌন্দর্য দেখতে লাগলো। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। কি সুন্দর স্নিগ্ধ বাতাস। সময়টা মাগরিবের আজান দেবে দেবে। পাখিরা উড়ে যাচ্ছে দূরের মাঠে।
সেখানে ফুল গাছের বাগান, বড় বড় গাছ থেকে ছোট খাল। ইস, কি অপরূপ দৃশ্য! সিমি আচমকায় বায়না ধরল নিশানের কাছে। একটা গান গাইবেন? আমি গান পারি না। প্লিজ একটা গান না বেবি, শুনতে চাই একটা গান। দিন দিন তোর ডিমান্ড বেড়ে যাচ্ছে এসো। বেবি আমাকে বলে দিচ্ছে তাই আমি বাড়িয়ে দিচ্ছি। প্লিজ একটা গান গান না। সিমির এত জোরাজোরিতে নিশান গানের 2 লাইন গাইয়ে উঠল। तलब है तू है ये नशा, गुलाम है दिल ये तेरा, खुल के जरा जी लूं तुझे, आजा मेरी सांसों में, मरीज इश्क हूँ मैं, कर दे दवा, हाथ रख दे तू दिल पे जरा, ओ हाथ रख दे तू दिल पे जरा। নিশান থামতেই সিমি চোখ খুলল। নিশানের গম্ভীর কণ্ঠের গান শুনতে ভালো লাগছিল বলে উঠল, খুব সুন্দর হয়েছে, প্রতিদিন একটা করে শোনাতে পারেন আমাকে আর বেবিকে। নিশান সিমিকে ছেড়ে দিল, আবারও গভীরতায় বজায় রেখে বলল, ফাজলামা বাদ দিয়ে রুমে আয়। ঠান্ডা পড়ছে বাইরে, ঠান্ডা লাগবে তোর। সিমি কিছু না বলে রুমে প্রবেশ করলো। নিশান বারান্দার দরজা লাগিয়ে দিল। সিমিকে বেডে বসতে বলল। সিমি বেডে বসলো। সিমির হাতে নিজের ফোন তুলে দিয়ে সিমির কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে বলল, আমি টায়ার্ড প্রচুর, তাই ঘুমাবো, ডিস্টার্ব করবি না। বোর হলে আমার ফোন দেখ, তবুও নড়বি না। বলে নিশান চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাতে লাগলো। নিশান কথা বলায় তার গরম নিঃশ্বাস সিমির জামা ভেদ করে উদরের উপচে পড়ছে, যার দরুন সে কেঁপে উঠছে। তাতে নিশান আবারও মুখ খুলল। আমি একবার বলেছি এসো, ডোন্ট ডিস্টার্ব টু মি। সিমি স্থির হয়ে গেল। পুরো 5 মিনিট স্তব্ধ খেয়ে বসে রইল। শুনতে পেল নিশানের ভারী নিঃশ্বাসের শব্দ। হয়তো ঘুমিয়ে পড়েছে। সিমি নিজেকে রিল্যাক্স করলো। ফোনটা পাশে রেখে নিশানের মাথায় হাত বুলিয়ে দিল। নিশানের মুখের এক পাশের দিকে তাকিয়ে থেকে বলল, ঘুমিয়ে আছে একদম শান্ত বিড়ালের মতো, আর ঘুম থেকে উঠলে হিংস্র চিতাবাঘের মতো। বলে নিজেই হাসলো। সিমি বেডে হেলান দিল। ফোনটা তুলে সোজা ইউটিউবে ঢুকলো। অনেক দিন সে কোরিয়ান ড্রামা দেখেনি, এখন এই সুযোগে দেখতে হবে বলে সাউন্ড একদম আস্তে দিল, যেন নিশানের কানে না পৌঁছায়। দেখা হয়ে গেলে ডিলিট করে দেবে, যাতে নিশান বুঝতে না পারে। রাত্রি আর অভির এঙ্গেজমেন্ট শেষ হতেই সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। শুধু দূরের 2-1 আত্মীয় রয়ে গেছে। সিমরানকে আলাদা একটা রুমে থাকতে দেওয়া হয়েছে। রাতের খাবার খেয়ে যে যার রুমে অবস্থান করছে। সময়টা এখন রাত 10:02। জিহান বেডে বসে ফোন স্ক্রল করছিল। সামিয়া রুমে ঢুকে সোজা ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়িয়ে নিল। তার লজ্জা লাগছে জিহানের মুখোমুখি হতে, তাই এত বাহানা। সামিয়া চুল ঠিক করে আলমারি খুলে ভাঁজ করা খাবার আবারও ভাঁজ করতে লাগলো। জিহান ভ্রুকুচকে দেখছে সামিয়া কি করছে। সামিয়া এইবার সোফার বালিশ ঠিক করলো, সেখানে পরিষ্কার করলো, টি টেবিল মুছলো। এরপর বেডের কাছে এসে বালিশে হাত দিতে গেলেই জিহান বলে উঠল, এখন কি বেড পরিষ্কার করবেন ম্যাডাম? না, তা করবো কেন? না মানে সেই থেকে দেখছি আপনি ভাঁজ করা কাপড় আবার ভাঁজ করছেন। সামিয়া চোখ খিচিয়ে বন্ধ করলো। জিহান ভ্রুকুচকে বলল, বাই এনি চান্স তুমি কি লজ্জা পাচ্ছ? না না, আমি কেন লজ্জা পাবো? একদম না। তাহলে শুয়ে পড়ো। সামিয়া শুয়ে পড়ল। গায়ে ব্ল্যাঙ্কেট টেনে এক পাশে কাঁধ হয়ে শুয়ে রইল, চোখ খিচে বন্ধ করে। জিহান লাইট অফ করে দিল। নিজেও শুয়ে সামিয়াকে টেনে নিজের হাতের উপরে মাথা রাখি জড়িয়ে ধরে বলল, এত লজ্জা পাবে না ম্যাডাম, আমি কন্ট্রোল হারা হতে পারি। চুপচাপ ঘুমান, আমরাই তো, সো লজ্জা এলাও না। জিহানের কথা শুনে সামিয়ার আরও বেশি লজ্জা লাগছে। কিছু বলতেও পারছে না, চুপচাপ ঘুমানোর চেষ্টা করছে শুধু। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। শহর জুড়ে আছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বয়ে বেড়াচ্ছে শহরের অলিগলিতে। সময়টা ভোর 6:02। গায়ে একটা লাল রঙের শাল জড়িয়ে চৌধুরী বাড়ির ছাদের কর্নারে দাঁড়িয়ে আছে সিমরান। দৃষ্টি তার কুয়াশায় ঘেরা শহরের রাস্তা, অলিগলির দিকে। মাঝে মাঝে কেঁপে উঠছে, তবুও নেমে যাচ্ছে না ছাদ থেকে। হয়তো কারোর অপেক্ষায় আছে সে। তার ওইভাবে থাকার মধ্যেই কোনো পুরুষালী কণ্ঠ তার কানে গেল। সিমরান, তুমি এখানে কি করছো? সিমরান পিছে ফিরে তাকালো। থমকে গেল তার দৃষ্টি। কতদিন দেখেনি সে এই পুরুষের মুখখানা।
পরনে কালো ট্রাউজার আর সবুজ টি শার্ট, একটা কালো রঙের শাল জড়িয়ে আছে, মুখে কোনো দাড়ির ছাপ নেই। সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছে, এখনো চোখে ঘুম ঘুম ভাব, কণ্ঠেও যেন মাদকতা ছড়িয়ে গেছে। সিমরানকে চুপ থাকতে দেখে পুরুষটি আবারও বলল, কিভাবে আসলে চৌধুরী বাড়িতে? সিমরান নিজের দৃষ্টি নত করলো, বলে উঠল, আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, কথা বলার শক্তি দিয়েছে কাউকে কিছু বলা বা জিজ্ঞাসা করার জন্য, হাঁটার জন্য পা দিয়েছে যাতে এই মুলুক থেকে অন্য মুলুক যেতে পারি। আর আপনাকে খুঁজে বাহির করার জন্য আমার আল্লাহ সহায় হয়েছে। সিমরানের কথা যেন পুরুষটির পছন্দ হলো না, তাই গম্ভীর কণ্ঠে বলল, ফাজলামো বাদ দাও, কেন খুঁজে বের করেছো আমাকে? ভালোবাসি তাই। কেন বাসো ভালো? আমি রিসেট করেছি তোমাকে, আমার কথা কানে যায়নি? পুরুষটির কথা শুনে সিমরান হাসলো, বলে উঠল, হাসালেন আমাকে। ভালোবাসি কেন বাসি, এইসবের উত্তর একটাই, আমি জানি না। কারণ কারো প্রতি মায়া, ভালোবাসা, ভালো লাগা সব কিছু মনের কারসাজি, এতে আমাদের কোনো হাত নেই। সেই মন আপনাকে ভালোবাসে। আল্লাহ যদি আমাকে অলৌকিক কোনো ক্ষমতা দিত, তবে আমি আমার বুক চিরে আপনাকে দেখাতাম কতটা ভালোবাসি আমি আপনাকে। আর রিজেক্ট করেছেন বলে কি আমি হাল ছেড়ে দিব, মিস্টার তিহান শেখ? দেখো মেয়ে, আমি সবসময় তোমাকে নিজের বোনের মতোই দেখেছি। এইসব আবেগ বাদ দাও এখন, এসে তো থাকো, রাত্রির বিয়ে খেয়ে চলে যাবে। বলে তিহান চলে যেতে নিলেই সিমরান বলে উঠল, একটা সত্যি কথা বলেন তো, আপনি কি কাউকে ভালোবাসেন? যদি বেঁচে থাকি তবে সেটা অন্য কেউ হবে, আশা রাখি তুমি না। এখন নিচে যাও। বলে তিহান চলে যেতে নিলেই সিমরান দীর্ঘশ্বাস ছেড়ে একটা বাক্য বলে উঠল, যেদিন আমি মরে যাব সেদিন আপনি আমার কদর বুঝবেন। কারণ মানুষ মরলেই তার কদর কতটুকু সেটা বোঝা যায়। সিমরানের কথাতে তিহানের পা জোড়া থেমে গেল। সিমরান এগিয়ে আসলো, তিহানের সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমার উপরে বেশি বিরক্ত হয়ে পড়েছেন, যার জন্য আমাকে সহ্য করতে পারেন না। ঠিক আছে, আমি সিমরান আহমেদ আমার মৃত বাবা মায়ের কসম কেটে বলছি, কখনো এই আমিটা আপনার সামনে আসবো না। যদিও ভুলক্রমে এসে পড়ি, পালিয়ে যাব, আপনার মুখোমুখি কখনো হব না। তবে একটা কথা, আমার মনকে আমি থামাতে পারবো না আপনাকে ভালোবাসাতে। আমার মন আমার কথা শোনে না, সে নিজের মতো চলবে। ভালো থাকবেন। বলেই সিমরান চলে গেল নিচে তার বরাদ্দকৃত রুমে। তিহানের কানে এখনো যেন বাজছে সিমরানের বলা এই কথাটা, মরে গেলে কদর বুঝবেন। তিহান কিছু সময় ওইভাবে দাঁড়িয়ে থেকে নিচে নিজের রুমে চলে গেল। ভালো লাগছে না তার কিছু, সব কিছুই যেন এলোমেলো, মনে হচ্ছে পুরো দুনিয়াটা সোজা থেকে উল্টে গেছে। কিন্তু কেন? সময় বহমান নদীর মতো, চোখের পলকেই চলে যায়। দেখতে দেখতে 2টা মাস কেটে গেল। এই 2 মাসে সবার মধ্যে কম বেশি কিছু কিছু পরিবর্তন আসছে। সিমির প্রেগনেন্সির এখন 4 মাস চলছে। নিশান অফিসে কাজে সব বাড়িতেই করে, বেশি দরকার পড়লে ভিডিও কলে মিটিং করে। সব সময় সিমিকে চোখে চোখে রাখে। সিঁড়িতে নামার সময় কোলে নিয়ে নামে। প্রতিদিন বিকেলে বাড়িতে আশেপাশে ঘুরতে নিয়ে যায় যেন সিমির মন ভালো থাকে। সিমির পেট একটু উঁচু হয়েছে, তার জন্য নিশান অনেকগুলো ঢিলে সুতির গাউন কিনে দিয়েছে, সেইগুলো বাড়িতে পরে। সিমির মাঝেও অনেক কিছু পরিবর্তন হয়েছে। বমি হয় না এখন, মাথাও ঘোরে না, তবে নানান তালবাহানা জুড়ে দেয় সব সময় এর জন্য, যেগুলো নিশান বিনা বাক্য ব্যয়ে মেনে নেয়। সামি আর জিহানের সম্পর্ক আস্তে আস্তে গভীর হয়ে উঠেছে। ধরতে গেলে তাদের মধ্যে এক আত্মা 2 প্রাণ এমন অবস্থা। রাত্রিরও বিয়ের ডেট চলে এসেছে, আর 2-3 দিনের মধ্যেই চৌধুরী বাড়ির বিয়ের সাজে সেজে উঠবে। আর যারা সে সবার দেখে আর আফসোস করতে থাকে। তবে মাঝে মধ্যে আয়নার সাথে কথা হয় এই এমন যে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? তোমার ভাইয়াকে আমার নামে কিছু বলনি তো? এইসব টুকটাক কথা হয় তাদের মাঝে। আর সিমরান, সে এখনও আছে, রাত্রির বিয়ের পরেই চলে যাবে। চৌধুরী পরিবারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, সবাই তাকে আপন করে আগলিয়ে নিয়েছে। কিন্তু তিহান সে নেয়নি। সিমরানও নিজের কথা রেখেছে। সেদিনের পর থেকে তিহানের সামনে আর যায় না। ভুলভাবে চলে গেলেও দৃষ্টি নত করেই রাখে, কথা বলার চেষ্টা করে না। তবে দূর থেকে দেখে ঠিকই তিলে তিলে শেষ হয়। মনে মনে একটা কথাই বাজে, এই অপেক্ষার প্রহর কি আর শেষ হবে না?
মধ্যরাত, এমন সময় সিমি ঘুম থেকে আচমকাই উঠে পড়ল। সিমিকে এইভাবে উঠতে দেখে নিশান উঠে বসলো, গালে হাত দিয়ে বলল, কি হয়েছে? কোনো সমস্যা হচ্ছে? ক্ষুধা লাগছে আমার। নিশান উঠে দাঁড়ালো, লাইট অন করে বলল, কি খাবি? ফুচকা। ফুচকার কথা শুনে নিশানের ভ্রুজোড়া কুঁচকে গেল, বলে উঠল, এত রাতে ফুচকা কোথায় পাবো? কেন, আপনি বানিয়ে দিন, তাই খাবো। আমি ফুচকা বানাতে পারি না। সিমি এবার পেটে হাত দিয়ে ন্যাকা কান্না সরিয়ে দিয়ে বলল, বেবি কান্না করো না, তোমার পাপা ভীষণ পচা, আমাদের খেতে দেয় না সে। ইডিয়েট, কি বলছিস এসব? ফুচকা বানিয়ে দিন, তাহলে আর কিছু বলবো না। আচ্ছা বস, আমি বানিয়ে আনছি। আমি যাব কোথায়? কিচেনে আপনার সাথে। অসম্ভব, তুই এখানে বসে থাক, আমি ফুচকা বানিয়ে আনছি। গরম গরম না খেলে মজা লাগে না তো। সিমির পরপর কথাতে নিশান না চাইতেও রাজি হয়ে যায়। তাই সিমিকে কোলে তুলে নিজের ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে কিচেনে গেল। কিচেনের কাছে নামিয়ে দিয়ে সিমির জন্য একটা চেয়ার আনলো, সিমিকে বসতে দিল। সিমি চুপচাপ বসলো। নিশান কিচেন রুমে থাকা তাকগুলো থেকে খুঁজে বাহির করলো ফুচকার বয়াম, সাথে আলু, পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা। নিজের ফোন বাহির করে ইউটিউব অন করলো। সেই জায়গা থেকে সার্চ অপশানে গিয়ে ফুচকা বানানোর রেসিপি খুঁজলো। একটা বাহির করে সামনে রাখলো। সিমি চোখ ছোট ছোট করে বলল, ইউটিউবের হেল্প নিতে হচ্ছে আপনাকেও? বাহ বাহ। শুধু নাম শুনেছি আর ফুচকা কেমন দেখতে এটা দেখেছি, তবে বানাতে দেখিনি, আর না কোনোদিন খেয়েছি, তাই সাহায্য নিচ্ছে। আমি বানাতে পারি, হেল্প করি। একদম না, চুপচাপ ওইখানে বসে থাক। সিমি মুখটা পাংশুটে করে বলল। একটা চকলেট দিবেন? নিশান ফ্রিজ থেকে একটা চকলেট বাহির করে সিমির হাতে দিল। সিমি সেটা খুলে খেতে শুরু করলো। নিশান আলুগুলো সেদ্ধ করতে দিল। ছোট স্টিলের কড়াইয়ে তেল গরম করে 5-6টা ফুচকা ছেড়ে দিল। সিমি শুধু দেখে যাচ্ছে, আর নিশান একবার করে ফোন তো আরেকবার করে কড়াইয়ের দিকে তাকাচ্ছে। এইভাবে প্রায় 15টা ফুচকা ভাজলো। এরপরে শুকনো ঝাল ভাজলো, ধনেপাতা, পেঁয়াজ সবগুলো কুচি করে সুন্দর করে কেটে নিল। আলু সেদ্ধ হতেই আলুগুলো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কিছু ধনেপাতা দিয়ে মাখিয়ে নিল। এরই মধ্যে সিমি বলে উঠল, বাহ, খুব সুন্দর তো, খুব সুন্দর। এবার টক পানি বানিয়ে দিন, তাহলে ফুচকা তৈরি হয়ে যাবে। নিশান তেঁতুল বাহির করলো, সাথে একটা মগ, সেখানে পানি দিয়ে তেঁতুল দিল আর অর্ধেক ধনেপাতা কুচি করে গুলতে লাগলো। সব কিছু শেষ করে নিশান বেসিনে হাত ধুতে গেল। সিমি এখনো চকলেট খাচ্ছে। নিশান আসতেই সিমি মিনমিনে সুরে চকলেটটা নিশানের দিকে এগিয়ে দিয়ে বলল, একটু খেয়ে দেখুন না, কি সুন্দর খেতে। নিশান সিমির দিকে তাকালো। সিমির ঠোঁটে সব চকলেট লেগে আছে, যা দেখে নিশান বাঁকা হাসি দিয়ে বলল, আমি চকলেট খাবো না। তাহলে কোন চকলেট খাবেন? নিশান সিমির কাছে আসলো। সিমির কোমরের খাজে হাত দিয়ে টেনে তুললো। সিমির একদম মুখের কাছাকাছি এসে বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তবে এত সময় ধরে কাজ করার পারিশ্রমিক নিয়ে নিলাম। বলে নিজের শুষ্ক অধৈর্যরা ডুবিয়ে দিল সিমির চকলেট মাখা অধরে। সিমির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নিশান 1 মিনিট পরেই সিমিকে ছেড়ে দিয়ে নিজের ঠোঁট মুছে বলল, এটা আমার ব্যক্তিগত জিনিস, তাই কোনো সাউন্ড চাচ্ছি না, চুপচাপ খেয়ে নে। সিমির লজ্জা লাগলো। সে আবারও চেয়ারে বসলো, মুখ বুঝে খেতে লাগলো। ভালো লাগছে। সিমিকে কিছু বলতে না দেখে নিশান ভ্রু কুঁচকে বলল, কথা বলছিস না কেন? খাওয়া যাচ্ছে না? আপনি বললেন তো কোনো সাউন্ড করা যাবে না। এত বাধ্য কবে থেকে হলি তুই? আমি সবসময় বাধ্য মেয়েই ছিলাম, শুধু আপনিই খেয়াল করেননি। নিশান আর কিছু বলল না। সিমি চুপচাপ খেতে লাগলো। একটা ফুচকা নিশানের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি এটা খেয়ে দেখেন। আমি ফুচকা খাই না। সিমিও আর কিছু বলল না, সম্পূর্ণ শেষ করলো। নিশান পানি দিল, সিমি সেটা খেলো। খাওয়া শেষ হতেই নিশান সিমিকে কোলে তুলে নিল। আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিমি নিশানের গলা জড়িয়ে ধরে বলে উঠল, সত্যি কথা বলতে জীবনে প্রথম ফুচকা বানিয়েছেন, অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো খেতে। নিশান কিছু বলল না। সিমিকে বেডে শুইয়ে দিয়ে লাইট অফ করে এসে বলল, কালকে থেকে বাড়ি ডেকোরেশনের কাজ চলবে, পরশুদিন বিয়ে, তবে আমি যেন তোকে বাইরে বেরোতে না দেখি। তাহলে কি আমি বিয়ে দেখব না? আমার সাথে দেখবে। দেখাবেন তো, নাকি আগের বারের মতো নিয়ে চলে যাবেন? নিশান শুয়ে পড়ল। সিমিকে নিজের বুকে টেনে জড়িয়ে ধরে শুয়ে বলল,
এত কথা না বলে চুপচাপ ঘুমা। সিমি আর কিছু বলল না, ঘুমের দেশে হারিয়ে যেতে লাগলো। এইভাবে মধ্যরাতে সিমির বাহানা শুরু হয় এইটা সেইটা খাওয়ার। নিশান যার জন্য সব কিছু এনেই রেখে দিয়েছে, নয়তো রাতে কোথায় যাবে সে। দেখতে দেখতে দুইজনেরই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। রাতের আধার কেটে সূর্যের আগমন ঘটল। চৌধুরী বাড়ি আবারও সেজে উঠল বিয়ের সাজে। সকাল হতেই সবকিছু ডেকোরেশনের কাজ চলতে লাগলো। ভাইয়েরা মিলে আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে গিয়েছে। রুবেল রান্নার জন্য লোক ঠিক করেছে। বাড়ির গিন্নিরা সবাই মিলে ছোটোখাটো বাড়ির কাজ করছে। বিকেলে সবাই শপিং করতে যাবে। রাতে মেহেদির অনুষ্ঠান। কালকে সকালে হলুদ, সন্ধ্যায় বিয়ে। সবাই কাজে ব্যস্ত। সিমরান ছাদে স্টেজের কাছেই ছিল। সেখানেই তিহান আসলো, বলে উঠল, পরশুদিন বাড়ি যাবে নিশ্চয়ই। সিমরান তিহানের দিকে না ফিরেই বলল, ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি বাড়ি ফিরে যাব। ভুলে গেছো তো আমাকে? ভোলার মতো কি কিছু ছিল যে ভুলে যাব? কথা রেখেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে এই 2 দিন সেই অনুযায়ী চলে বিদায় নিব। বলে সিমরান চলে গেল। তিহান তাকালো সিমরানের যাওয়ার পানে। কেন জানি তার ভালো লাগে না। সিমরান তার কাছে এসেও তার দিকে চোখ তুলে তাকায় না, কথা বলে না। এইসব যেন তাকে পড়া দেয়। তবে কেন দেয় পড়া বুঝতে পারে না কিছু। আর দাঁড়ালো না, কাজের মনোযোগ দিল। দেখতে দেখতে ধরণীতে সন্ধ্যা নেমে এলো। চৌধুরী বাড়ির লাইটিংয়ে ভরে আছে। মানুষ আসছে। একটু পরেই মেহেদি অনুষ্ঠান হবে। গিন্নিরা সবাই মিলে সবার জন্য ড্রেস কিনে এনেছে। সবাই এখন রেডি হতে প্রস্তুত। যেহেতু মেহেদি অনুষ্ঠান, তাই মেয়েরা মেরুন রঙের লেহেঙ্গা আর ছেলেরা মেরুন রঙের পাঞ্জাবি পরে আছে। রাত্রিকে নিয়ে নিচে নামলো সিমরান আর যারা। রাত্রি সহ সবাই মেরুন রঙের লেহেঙ্গা পরেছে। গর্জিয়াস মেকআপ সবার মুখে। আত্মীয় স্বজন প্রায় সবাই এসে পড়েছে। অনুষ্ঠানও শুরু হতে গেল। গান বাজনা চলতে লাগলো। রাত্রিকে মেহেদি ডিজাইনাররা হাতে সাজিয়ে মেহেদি দিয়ে দিল। এমন সময় সামিয়া আর জিহান নেমে আসলো সিঁড়ি বেয়ে। সুন্দর মানিয়েছে তাদের একসাথে। কিছু অল্প বয়সী মেয়েরা যেন জিহানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। জিহান গম্ভীর মুখ করে সামিয়ার সাথে নেমে নিচে একপাশে দাঁড়ালো। সামিয়া রাত্রিদের কাছে যেতে চাইলেই জিহান তার হাত ধরলো। সামিয়া ভ্রুকুচকে বলল, কি হাত ধরছেন কেন? এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো তুমি। এইখানে অনেক ছেলে আছে, আমি চাই না কারো বাজে নজরে তুমি আটকাও। সামিয়া মুখটা গোমড়া করে দাঁড়িয়ে রইল জিহানের পাশে। গানের তালে তাল মিলিয়ে বাচ্চাটা নাচতে লাগলো। সবাই উপস্থিত, কিন্তু নিশান আর সিমির কোনো খোঁজ নেই। তাজউদ্দিন এসে জিহানের পাশে দাঁড়িয়ে বলল, নিশান আর সিমি কোথায়? রুমেই আছে মনে হয়। তাজউদ্দিন আর কিছু বলল না। অতিথি আপ্যায়ন করতে লাগলো। সব ভাই মিলে কাজে ব্যস্ত। দূরের আত্মীয়দের থাকার ব্যবস্থা করছে। কাছের আত্মীয় এখন বাড়িতে চলে যাবে। গিন্নিরা রান্নার দিকটা দেখছে। ফাঁকে ফাঁকে মেয়েদের দেখে যাচ্ছে। তিহানও পাঞ্জাবি পরেছে, একপাশে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি দূরে খিলখিল করে হাসতে থাকা সিমরানের দিকে। নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কেন সে জানে না। তবে দেখতে ভালোই লাগছে তার তাকিয়ে আছে। অনুষ্ঠানে সবার শেষে উপস্থিত হলো নিশান আর সিমি। সিমিকে ধীরে ধীরে হাতে ধরে নামাচ্ছে নিশান। সিমিও কিছু না বলে নেমে আসলো। নিশান সিমিকে নিয়ে সোফায় গিয়ে বসলো। সিমি একটা ঢিলে মেরুন রঙের গাউন পরে আছে। চুলগুলো খোপা করে মাথায় কাপড় টানা। মুখে কোনো রূপ প্রসাধনী নেই। নিশান আজকে পাঞ্জাবি পরেছে। ফর্সা গায়ে মেরুন রঙের পাঞ্জাবিতে তাকে দারুণ মানিয়েছে। নিশানের চুলগুলো জেল দিয়ে সেট আপ করা, উজ্জ্বল মুখ। এক কথায় মেরুন রঙের পাঞ্জাবিতে নিশানকে চোখ জাতানো সুন্দর দেখা যাচ্ছে। অনেকেই চোখ দিয়ে গিলে খাচ্ছে, যা সিমির চোখ এড়ালো না। নিশান নিজের মতো ফোন স্ক্রল করছে। সিমি দাঁতে দাঁত চেপে নিশানকে বলল, আপনাকে কিভাবে গিলে খাচ্ছে দেখেন। আমি তো আর খাচ্ছি না। এটা কেমন উত্তর? কিছু খাবি তুই? সিমি উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। সেখানেই উপস্থিত হলো সিমরান আর জারা। সিমরান একটু কেশে নিশানকে বলল, ভাইয়া, সিমিকে নিয়ে যায়। অসম্ভব, ও প্রেগনেন্ট। বেবি সহ বেবির মাম্মা মামার হেফাজতেই বন্দি থাকে। তোরা যা। সিমি কাঁদো কাঁদো মুখ করে ওদের দিকে তাকালো। যারা সিমিকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, আমার ভাবি যান, কষ্ট পেও না, শুয়ে যাও। এর থেকে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি সিঙ্গেল থেকে। সিমি কিছু বলবে এর আগেই সিমরান আর যারা সেই জায়গা ত্যাগ করলো। জিহান সামিয়াকে নিয়ে নিশানের কাছে আসলো। নিশানকে একটু উঠে আসতে বলতেই নিশান বলল, যা বলার এখানে বল।
ইস্যুকে রেখে আমি কোথাও যাব না। বেশি না ভাই, মাত্র 1 মিনিট। সামিয়া বসুক ততক্ষণ। খবরদার এই জায়গা ছেড়ে ওঠার চেষ্টাও যেন করতে না দেখি। আমি আসছি। বলে নিশান উঠে সাইডে গেল। সামিয়া এসে বসলো সিমির পাশে। সিমি কাঁদো কাঁদো সুরে সামিয়াকে বলল, শামু, জীবনটা তেনা তেনা হয়ে গেল। ওরা আনন্দ করছে আর আমি স্বামীর আঁচলে বান্ধা। আমিও সেই খাটের মাঝে, ওই খাটাস আমাকেও যেতে দেয় না। ইস কি কষ্ট। সেম টু ইউ বোন, হ্যাপি কষ্ট। নিশান আর জিহান সাইডে আসতেই জিহান বলল, তোর কথা মতো নিলে সব কিছু ইনফরমেশন বের করলাম। কালকে বিকেলে বাংলাদেশ আসছে মিটিং অ্যাটেন্ড করতে। ওর বেশিরভাগ মিটিং পরে ইতালি, কানাডা, ফ্রান্স আর বাংলাদেশ। ব্যাক করবে কবে? কালকে আসবে আর ব্যাক করবে পরশুদিন রাতের ফ্লাইটে। ডান। ওর সাথে পরশুদিন দেখা করতে যাব। হুম। তারপর আর তাদের মাঝে কোনো কথা হলো না। নিশান গিয়ে সিমির পাশে বসলো। সামিয়াকে নিয়ে জিহান আর একটু পাশে দাঁড়ালো। যারা, সিমরান, রাত্রি সবাই নাচতে লাগলো। যা দেখে সিমি অসহায় কণ্ঠে বলে উঠল, ইস কত সুন্দরভাবে নাচ করছে, আমিও নাচ করবো, প্লিজ যেতে দিন। তুই কি ভুলে গেছিস তুই প্রেগনেন্ট? আর সাহস কত বড় তোর! এত ছেলের সামনে নাচতে চাস, আবার আমার কাছে পারমিশন নিস? আমার নাচতে ইচ্ছে করছে, প্লিজ দিন না। ইস, নাচতে যদি না দেন তো এত সুন্দর আয়োজন করার কি দরকার ছিল? হ্যাঁ। সিমির কথা শুনে নিশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চল আমার সাথে বাথরুমে, আমার সাথে নাচ করবি তুই। আপনি নাচতে পারেন? আমার বেবির মাম্মামের জন্য আমি তানভীর চৌধুরী নিশান সবকিছু করতে পারি। নাচ তো সামান্য বিষয়। বলে নিশান সিমির হাত ধরে উপরে উঠে গেল। সিমিও কিছু বলল না। নিশান সিমিকে রুমে নিয়ে গিয়ে লক করলো। সিমি বেডে চুপ করে বসলো। নিশান সাউন্ড বক্সে গান চালালো। ভেসে আসছে সুন্দর রোমান্টিক গানের লাইন। নিশান সিমির কাছে গেল। সিমির হাত ধরে তাকে নিয়ে আসলো। সিমি অবাক হয়ে নিশানের পাশে তাকিয়ে নিশান সিমির একটা বাম হাত নিশান নিজের কাঁধে রাখলো। সিমির ডান হাত নিজের বাম হাতের আঙ্গুলের মধ্যে নিল। নিশান নিজের ডান হাত দিয়ে সিমির কোমরে রাখলো। সিমির চোখের দিকে তাকিয়ে গানের রিলিক্স ধরে এক পা এগিয়ে আরেক পা পিছিয়ে নাচ করতে লাগলো। बाहों में तेरी मेरी ये रात ठहर जाए, तुझ में ही कहीं पे मेरी सुबह भी गुजर যায়। সিমি ও নিশানের চোখের দিকে তাকিয়ে আছে। নিশান সিমির হাত ধরে তাকে ঘুরিয়ে আনলো। পেছন থেকে সিমিকে জড়িয়ে ধরে পা সামনে পেছনে করতে করতে গানের লিরিক্স ধরে সিমির কানের কাছে ফিসফিস করে গেয়ে উঠলো, जिस बात का तुझको डर है वो करके दिखा दूंगा, ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा, ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। নিশানের গরম নিঃশ্বাসে সিমি কেঁপে উঠল। নিশান সিমিকে নিজের দিকে ঘোরালো। সিমি দুই হাত নিজের ঘাড়ে রেখে সিমির কোমরে হাত দিয়ে এই পাশ ওই পাশ ঘুরতে লাগলো। দুজনের দৃষ্টি দুজনের চোখে নিবদ্ধ। গান বেজে যাচ্ছে নিজের মতো, আর তারা দুইজন একে অপরের চোখে ডুবে যাচ্ছে। সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, যেন চোখের অতল সমুদ্রের ভিতরে তাকিয়ে আছে। না বলা কথাগুলো যেন চোখের ভাষায় বোঝার চেষ্টা করছে। এইভাবে কিছু সময় পরে সিমি দৃষ্টি নত করলো। নিশান গান বন্ধ করে দিল। সিমির লজ্জা লাগছে। কতক্ষণ সে নিশানের চোখের দিকে তাকিয়েছিল। ইস কি লজ্জা। নিশান সিমির কাছে আসলো, সোজাভাবে প্রশ্ন করলো, তোর কি কোনো জায়গায় ব্যথা লাগছে? না, ঠিক আছে আমি। বসে থাক, আমি খাবার আনছি। এই বলে নিশান নিচে নামলো। একটা প্লেটে খাবার বেড়ে উপরে নিয়ে আসলো। সিমিকে নিজের হাতে খাইয়ে দিল। সিমি মিনমিনে স্বরে প্রশ্ন করলো, আপনি এত সুন্দর নাচ কি করে শিখলেন? আমি আগেই বলেছি তোর জন্য আমি সবকিছু করতে পারি। নাচ সামান্য বিষয়। যারা প্রশিক্ষণ নেয় তারাও মনে হয় এত ভালো নাচতে পারে না। তাতে তোর কে? তাহলে আপনি কিভাবে পারেন? আমি একটা শব্দ বারবার রিপিট করে না, এসো চুপচাপ খেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। সিমি আর কিছু বলল না। সম্পূর্ণ খাবার শেষ করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ঢিলা একটা জামা পরে বেরিয়ে আসলো। সোজা বেডে শুয়ে পড়ল। নিশান সিমির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়। আপনি খাবেন না? সময় হলে খেয়ে নেব, তুই ঘুমা।
রাত 9:04। আত্মীয় স্বজনও কম বেশি চলেই গেছে, দূরের আত্মীয়রা আছে। অনুষ্ঠান শেষ অনেক আগেই, খেয়ে সবাই ঘুমাচ্ছে। নিশানের রুমেও নিশানের জন্য খাবার পাঠানো হয়েছে। সিমি ঘুমিয়েছে বেশ কিছুক্ষণ আগে। নিশান সোফায় বসে নিজের সম্পূর্ণ কাজ করে খাবার খেয়ে আবারও বেডে গেল। সে সিমিকে সোজা রেখে তার পেটের উপর থেকে জামাটা হালকা উপরে তুলল। সিমির পেট খানিকটা বড় হয়েছে। নিশান হাত দিল পেটে, কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। নিজের কান নিয়ে গেল সিমির পেটে, বুঝতে পারলো তার বেবির নড়াচড়া, ছোট্ট প্রাণ কিভাবে নড়ছে পেটের ভিতরে। নিশানের খুব ভালো লাগলো, এত ভালো যে চোখের কোণে নোনা জল গড়িয়ে পড়ল। নিশান ওইভাবেই থেকে ফিসফিস করলো, আমার প্রিন্সেস, তুমি কেমন আছো? তোমার বাবা তোমাকে আদর করতে আসছে। মাম্মা কিন্তু ঘুমাচ্ছে, জ্বালাতন করবে না, চুপ করে থাকো, বুঝেছ? বেবি তো শুনতেও পাবে না, কথাও বলতে পারবে না। এটা জেনে নিশান তার অস্তিত্বের নড়াচড়া অনুভব করে ফিসফিস করে কথা বলে শান্তি পাচ্ছে। নিশান সিমির পেটে একটা চুমু দিয়ে আবারও ফিসফিস করলো, তুমি চুপচাপ থাকবে, ঠিক আছে প্রিন্সেস? মাম্মামকে কষ্ট দেবে না একদম। তুমি তাড়াতাড়ি বড় হয়ে আমাদের মাঝে আসো। তোমার বাবা অনেক আদর করবে প্রিন্সেস। তুমি জানো প্রিন্সেস, তোমার ছোট্ট প্রাণ অনুভব করে আমার কত ভালো লাগছে, যেন বুকের ভিতরে চাপা পাথর সরে ফুলের বাগান তৈরি হয়েছে। বেশি নড়ো না, মাম্মা ঘুমাচ্ছে তো, তুমিও ঘুমাও। পাপা আছে তোমাকে রক্ষা করার জন্য, মাই প্রিন্সেস। বলেই সিমির অধরে ঠোঁট ছুঁয়ে সিমির জামা নামিয়ে দিল। সিমির পাশে শুয়ে তাকে বুকের মাঝে টেনে নিল, আগলিয়ে নিল সুন্দর করে, যেন কোনো বিপদ তাকে ছুঁতে না পারে। সূর্যের তেজ ছড়িয়ে পড়ছে শহর জুড়ে, সবাই নিজেদের কাজে হেঁটে চলেছে। সময়টা গিয়ে ঠেকেছে সকাল 8:09 কোটরে। চৌধুরী ভিলা সেজে উঠেছে নতুন রূপে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে আবার, হলুদ অনুষ্ঠান। একটু পরেই বরপক্ষের লোকেরা এসে হলুদ আর কনের বেনারসি সহ যাবতীয় জিনিস দিতে আসবে। ওই হুল্লোড়ে মেতে আছে গোটা চৌধুরী বাড়ি, নাচ গান করছে ছোট বড় সকলেই। সিমি একপাশে বসে আছে, তাও নিশান তার সাথে আছে। একটু আগে সেলিনা এসে তাদের নাস্তা দিয়ে গেল, যা নিশান সুন্দর করে খাইয়ে দিল। সামিয়াকেও আটকে রেখেছে জিহান, নিজের পাশে চুপ করে বসিয়ে রেখেছে। শুধু সিমরান আর যারা দুজনেই মুক্ত পাখির মতো ডানা মেলে বেড়াচ্ছে। রাত্রির বিয়ে, তাই সে শুধু বসে বসে দেখছে। এরই মধ্যে বরপক্ষের লোকেরা চলে আসলো, সাথে আয়ানও এসেছে, তাদের কিছু কাজিন আর বন্ধু বান্ধবেরাও। আয়ান সাথে তার কিছু কাজিন ছাদে উঠেই দেখলো নিশান আর জিহান নিজেদের বইয়ের কাছে আছে। দ্রুত দৃষ্টি নত করলো আর তার কাজিন ভাইদের বলল ভুলেও যেন ওই দুই গুহার দিকে না তাকায়, তাকালে অকালেই চোখ হারাতে হবে। বলেই আয়ান রাত্রির কাছে গেল, ফিসফিস করে বলল, ভাবি সাবধানে, আজকের রাত কিন্তু স্পেশাল একটা রাত। রাত্রি কিছু বলবে এর মধ্যেই সেখানে যারা আর সিমরান উপস্থিত হলো। যারা বলল, এই যে মিস্টার আয়ানা, সরি আয়ান, আমাদের বোন এখনো আপনাদের ভাবি হয়নি, তাই পার্সোনাল কথা বলতে দেব না তো। আয়ান ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, যারা হলুদ নিয়ে এসেছি যেহেতু, তার মানে ভাবি আমাদের পার্মানেন্টলি হয়ে গেছে, সাথে আপনি আমার ভিয়ান সাহেবা। যারা মুচকি হেসে জবাব দিল, আয় হাই, বলেন কি বিআই সাহেব, ভেবে দেখেন অ্যাক্সিডেন্টলি আপনাদের বোন অন্য একজনের লগে পালিয়ে গেল, তখন কি বিআই আমার থাকবো? যারার কথা শুনে রাত্রি ধমক দিয়ে বলল, কুত্তি, তুই বলিস কি এসব বেয়াদব? আমি কোথায় যাব? আয়ান মুচকি হাসল। যারার পাশ কাটিয়ে যাওয়ার সময় স্লো ভয়েসে বলল, ভিয়ান সাহেবা, আই লাইক ইউ। বলেই আয়ান চলে গেল। যারা সেই দিকে তাকিয়ে মুখ ভাঙালো। সিমরান যারাকে ধাক্কা মেরে বলল, কিরে জাউরা পাখি, কি ডিশ পিটিস চলে? যারা সিমরানের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, বালের পিটিশ চলে, শালি মুরগির রান চল। সিমরান যারার মাথায় টোকা মেরে বলল, মই সিমরান, নট মুরগির রান। যারাও মুখ ভাঙিয়ে বলল, আমিও যারা, নট জাউরা। রাত 8টা বাজে। চৌধুরী বাড়ি নিস্তব্ধ হয়ে আছে, গানের রেশ আর নেই, সবাই নিশ্চুপ। একটু আগেই রাত্রিকে নিয়ে চলে যাওয়া হয়েছে। রাত্রির সাথে সিমরান গিয়েছে, আত্মীয়রাও চলে গেছে, দু একজন আছে, তারা সকালে যাবে। সবার মন খারাপ। মেহেরিমা কান্না করায় মাথা যন্ত্রণা করছে, তাই রুমে বিশ্রাম নিচ্ছে। কম বেশি সকলেই রাতের খাবার খেয়ে রুমে ঢুকলো। জিহান ল্যাপটপে কাজ করছিল, এমন সময়ে সামিয়া এসে দরজা লাগিয়ে বলল, আমার ননদিনী তাও আমাকে রেখে চলে গেল,
কষ্ট। জিহান কাজ করতে করতে বলল। চলে আসবে কাল পরশু। সামিয়া জিহানের পাশে এসে বসে ভ্রুকুচকে প্রশ্ন করলো। আচ্ছা, রাত্রি যে এত কান্না করলো, আপনার বুক কি একটু কাঁপেনি? জিহান ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে সামিয়ার দিকে তাকিয়ে বলল। ও একদিনের কান্না করছে আজীবন হাসি খুশি থাকবে বলে, তাই আমার বুক কাঁপেনি। তবে তোমার কাছে আমারও একটা প্রশ্ন আছে ম্যাডাম। কি প্রশ্ন? তোমারও বিয়ে হলো কিন্তু কান্না করলো না কেন? জিহানের প্রশ্ন শুনে সামিয়া ভ্যাবাচাকা খেয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বেডে গিয়ে একটা বালিশ জিহানের দিকে ছুঁড়ে মেরে বলল। বিয়ে করে তো এই বাড়িতেই এনেছো, তাহলে কান্না করবো কোন দুঃখে? আজ খুবই প্রশ্নের জন্য আজ রাত ওই সোফাতেই ঘুমাবেন। বলেই সামিয়া শুয়ে পড়লো লাইট অফ করে। জিহান দ্রুত উঠে সামিয়ার কাছে আসলো। বেডে শুয়ে সামিয়াকে জড়িয়ে ধরে বলল। ম্যাডাম, এত রাগ ভালো না, ভুল হয়ে গেছে। সরেন আপনি, ঘুমাতে দেন। বউ, ভুল হয়ে গেছে, সরি। রাতে একা ঘুমাতে পারবো না, ইঁদুর এসে ডিস্টার্ব করবে। বিয়ের আগে তো একাই ঘুমাতেন। আরে বিয়ের আগে আর এখন কি এক হলো নাকি? ঘুমাও চুপচাপ। সামিয়া আর কিছু বলল না, মুচকি হেসে ঘুমাতে লাগলো। নিশান সিমিকে উদ্দেশ্য করে বলল। এসো, কালকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে। এর জন্য তোকে একা থাকতে হবে, বেশি না, মাত্র 2 ঘন্টার জন্য। সিমি নিজের চুল আঁচড়ে উঠে বলল। ইনশাআল্লাহ পারবো, তবে কি কাজ আপনার? নিশান ল্যাপটপ গুছিয়ে রেখে সিমির কাছে এসে সিমির মুখে থাকা 2-1টা চুল কানে গুজে দিয়ে বলল। ইম্পর্টেন্ট একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, যে করি হোক, ভয় পাবি না। আমি আছি তোর সাথে সবসময়ের জন্য। নিচে কিন্তু একদম নামবি না, শুধু আমার রুমে থাকবি। আর যদি যারার সাথে কথা বলা লাগে ওকে ডাকিস, বেশি হাঁটাহাঁটি করবি না, ঠিক আছে? সিমি মাথা নাড়ল। নিশান সিমিকে নিয়ে বেডে শুয়ে দিল। লাইট অফ করে নিজেও সিমির পাশে শুয়ে তাকে আগলিয়ে নিয়ে বলল। ঘুমিয়ে পড়, আমি আছি তোর সাথে, সব সময়, সব জায়গায়। সিমি মিষ্টি একটা হাসি দিয়ে নিশানকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারাতে লাগলো। আর নিশান চোখ বন্ধ করে শুয়ে রইল। তার মাথায় বিভিন্ন ধরনের কথা ঘুরতে লাগলো। তিমিরে ঢাকা আধার কেটে তরণীতে সূর্যের আগমন ঘটলো। পাখিরা কিচিরমিচির করে শব্দ করে তুলে এদিক থেকে ওদিকে উড়ে যেতে লাগলো। ব্যস্ত শহরের মানুষগুলো ব্যস্ত হয়ে পড়ল। সময়টা এখন সকাল 9:10 চৌধুরী বাড়ির সকালের নাস্তা শেষ। জিহান বাড়ির বাইরে নিশানের জন্য অপেক্ষা করছে। নিশানকে কল দিতেই সে রিসিভ করলো না, কেটে দিল। নিশান সিমির কপালে গম্ভীর চুমু এঁকে বলল। 2 ঘন্টার জন্য তোকে চোখে হারাচ্ছে, নিজেকে সাবধানে রাখিস, আমি দ্রুত চলে আসবো। সিমি মাথা নাড়ল। নিশান রুম থেকে বেরিয়ে গেল। সামনে জারাকে পেয়ে বলল। ঈশ্বর দিকে খেয়াল রাখিস, আমি 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি। আমি আছি তো ভাইয়া, সিমির কিছু হবে না, তুমি নিশ্চিন্তে যাও। নিশান মাথা নাড়ল। গম্ভীর মুখে বাড়ি থেকে বেরিয়ে যেতেই নিশান বলে উঠল। নীলকে এনে রাখছি 1 ঘন্টা মতো। নিশান কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। জিহানও উঠে বসলো। গাড়ি চলতে লাগলো অজানা গন্তব্যের দিকে। নিশান 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছে কথাটা সেলিনার কানে যেতেই সে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ফোনে কারো নাম্বার খুঁজে কল দিল। 2-3 বার রিং হতেই কল রিসিভ হলো। সেলিনা বলে উঠল। নিশান বাইরে গেছে শার্লিন। শার্লিন খুশিতে গদগদ হয়ে বলল। আলহামদুলিল্লাহ, শুভ কাজটা এই বেলায় সেরে ফেল, কাজ হয়ে গেলে জানিয়ে দিস, শান্তিতে দুটো গিলতে পারবো। আমি যাই, হাতে অল্প সময়। বলে সেলিনা কল কেটে দিল। নিজের রুমে থাকা তেলের বোতল নিয়ে চুপি চুপি বেরিয়ে আসলো। শাড়ির আঁচল দিয়ে বোতল ঢেকে সোজা উপরের সিঁড়ির কাছে গেল। পুরো সিঁড়ির এক পাশে তেল ফেলে দিল, যেন যে কেউ খুব সুন্দরভাবে পড়ে যেতে সক্ষম হয়। তেল ফেলে সেলিনা আশেপাশে তাকালো। পরে নিশানের রুমের কাছে গিয়ে বলল। সিমি মামনি। সিমি রুম থেকে বেরিয়ে এসে বলল। জি বড় আম্মু, কিছু হয়েছে? সারা দিন বসে থাকলে তো বেবির ক্ষতি হতে পারে মা, একটু হাঁটাহাঁটি কর। নিচে যাওয়ার দরকার নেই, এখানে হাঁটাহাঁটি কর, আমি নিচে গেলাম। ঠিকই বলেছ, ভালো লাগে না বসতে। সেলিনা হাসি মুখে চলে গেল। সবাই যে যার রুমে, যারাও নিজের রুমে কাজ করছে। সামনে ফাইনাল এক্সাম, এই নিয়ে কিছু অ্যাসাইনমেন্ট তৈরি করছে। সিমি বাইরে বেরোলো। পেটে হাত বুলাতে বুলাতে হাঁটতে লাগলো আর বলল। আমার বেবি, তুমি কি শুনতে পাচ্ছ মাম্মামের কথা? আমার একা একা ভালো লাগছে না, তোমার পাপাও চলে গেল, তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমাকে নিয়ে খেলা করব সারাদিন। সিমি থামলো। যত দিন যাচ্ছে সিমির পেট বড় হচ্ছে।
এখন 4.5 মাস। বেবি নিশ্চয়ই অনেক বড় হয়েছে। কত সুন্দর নতুন নতুন অনুভূতির সাথে এসে পরিচিত হচ্ছে। খুব ভালো লাগে তার এই অনুভূতি। সিমি হাঁটতে লাগলো। এমন সময় রোজিনা নিচ থেকে সিমিকে বলল, নিচে এসে বস আম্মু, ধীরে ধীরে নেমে আয়। আমি কি আসবো? আমি আসছি, ধরে একদম ধীরে ধীরে। তুমি বসো, উপরে ভালো লাগছে না আর। রোজিনা কিছু না বলে ডাইনিং টেবিলে গোছাতে লাগলো। সিমি এক পা সাবধানে রাখলো সিঁড়িতে। হুট করেই কাঁচ ভাঙার শব্দ হলো। সিমি সেই দিকে তাকিয়ে যেই সিঁড়িতে তেল ফেলানো বেকায়দায় ভাবে ব্যালেন্স না রাখতে পেরে সে তেলে পা দিতেই তার পা স্লিপ কাটলো। অবু হয়ে পড়লো সিঁড়িতে। আওয়াজ হলো, গড়াতে গড়াতে ফ্লোরে গিয়ে পড়লো। সিমি আর্তনাদ করে উঠলো পেট ধরে। পেটে আঘাত লাগছে গভীর। সে চিৎকার দিচ্ছে। তার চিৎকার শুনে বাড়ির সকলেই সেখানে উপস্থিত হলো। সবাই অবাক, কি থেকে কি হলো। সিমি সহ্য করতে পারছে না, পেট ধরে কান্না করছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, চিৎকার করছে। এদিকে তার ব্লিডিং শুরু হয়ে গেল। রোজিনা আর কিয়া সিমিকে তুলে নিয়ে গেল, বাহিরে গাড়িতে উঠালো। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। সবার চোখে পানি, কি থেকে কি হলো। যারা বাড়ির 3 কর্তাকে ফোন দিল, সাথে নিশানকেও, কিন্তু নিশানের ফোন বন্ধ, তাই আর ট্রাই করলো না। সিমি এখনো চিৎকার করছে। বাড়ির সকলেই গাড়িতে উঠে বসলো। সেলিনাও বসলো, চোখে যেন মিথ্যে পানি আনার নাটক করছে। গাড়ি চলতে লাগলো হাসপাতালের উদ্দেশ্যে। রোজিনা মেয়ের হাত চেপে ধরে বলল,